প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তবে তোমাদের ক্লাস চলাকালীন সময়ে এবং এই সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ তোমরা জানো যে আজকে করোনা ভাইরাস পৃথিবীব্যাপী মহামারীর আকার ধারণ করেছে, বাংলাদেশও এর বাইরে নয়। তোমরা জানো যে ইতিমধ্যে বাংলাদেশে ৫,০০০ জনের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এই ভাইরাসের কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনোবিজ্ঞানে পড়াশোনা করো এবং মাস্টার্স প্রথম পর্বে এখন আসো, তাদের জন্য এই ক্লাস। তোমাদের এই বিষয়টির নাম মনোবৈজ্ঞানিক অভিক্ষা এবং কোর্স কোড ৪১-৩৪-০৯। আমি এই বিষয়ের উপর এর আগে ৫টা লেকচার দিয়েছি। এটা আজকে আমার ৬ষ্ঠ নম্বর লেকচার। আমি আশা করছি যে তোমরা এর আগের লেকচারগুলো পড়েছো। তো এটা তৃতীয় চ্যাপ্টারের উপর একমাত্র লেকচার। এটা হলো যে নকশায়ন এবং আমরা কি করে প্রতিক্রিয়া স্কোর করব বা পরিমাপন করব সেই বিষয়ের উপর। প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি আছে। এই ইমেল আইডির মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো যে গত চ্যাপ্টারে আমরা যা যা শিখেছিলাম সেগুলো হলো পদের সংজ্ঞা, পদের বৈশিষ্ট্য, পদ কি করে লিখবো বা কিভাবে নকশায়ন করব, পদ লিখতে গিয়ে কিভাবে কোন সাহিত্য পড়তে হবে, কোন আর্টিকেল পড়তে হবে বা কোন জার্নাল দেখতে হবে সেই বিষয়গুলো, অথবা বিশেষজ্ঞ হিসেবে এক্সপার্ট হিসেবে কার কার কাছে যাইতে হবে আমরা সেই বিষয়গুলো লিখেছিলাম। কিভাবে পদ লিখতে হয়, আমরা পদ তৈরির কিছু ইতিহাস জেনেছিলাম এবং আচরণ মূল্যায়ন ও সংগঠনপূর্ণ ঘটনা পদ্ধতি সম্পর্কেও জেনেছিলাম। দেখো যে আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এই চ্যাপ্টার সম্পর্কে আমরা এই বিষয়গুলো ভালো করে জানতে পারবো যে প্রতিক্রিয়া কাকে বলে, প্রতিক্রিয়ার নকশায়ন ও গণনা, প্রতিক্রিয়ার শ্রেণীবিভাগ করব যে মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া, বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া, ধারাবাহিক প্রতিক্রিয়া। আমরা শেষের দিকে পড়ব আত্মবোধক এবং আদর্শ সূচক স্কেল এবং পার্থক্য ও পরিবর্তিত স্কোর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি নয়, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো যে রেসপন্স, যার বাংলা অর্থ প্রতিক্রিয়া, আমরা জানি যে প্রতিক্রিয়াটা কখন হয়। দেখো যে এখানে আমি দেখি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। জানো যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। আমরা কি করেছি? মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। আচরণ কিসের উপর ভিত্তি করে হয়? উদ্দীপকের উপর ভিত্তি করে হয়। তাহলে আমাদের পঞ্চেন্দ্রিয়ের সামনে উদ্দীপক, তাহলে চোখ, নাক, মুখ, কান বা ত্বক, এগুলোর সামনে আমাদের কি আছে? উদ্দীপক আসে। পঞ্চেন্দ্রিয়ে আঘাত করে। দর্শন ইন্দ্রিয়ের জন্য চোখে আঘাত করবে, শব্দ হলে কানে আঘাত করবে, শব্দ কিন্তু চোখে আঘাত করবে না। ওকে, তাহলে পঞ্চেন্দ্রিয় যখন আসে তখন হলো উদ্দীপক কি তৈরি করে? উদ্দীপনা তৈরি করে। এই উদ্দীপনা কি হয়? সংবেদন তৈরি করে। সংবেদন অন্তবাহী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়। মস্তিষ্কে দিয়ে যখন বিচার বিশ্লেষণ হয় তখন আমরা যেটা করি সেটা হলো প্রত্যক্ষণ করি। এগুলো আবার কি বিশ্লেষণ সময় সাধন করার পরে বহির্মুখ স্নায়ুর মাধ্যমে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গে পাঠায় তখনই হয় কিন্তু প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়াকেই বলি আমরা আচরণ। তাহলে এই ডায়াগ্রামটা করার আমার এই কারণে আমি করলাম যে প্রতিক্রিয়া জিনিসটা কি। তাহলে এখানে আমরা অভিক্ষার পদ দেখে যে উত্তর দিচ্ছি, টিক চিহ্ন দিচ্ছি বা পছন্দ করছি, সেটাই কিন্তু আমাদের প্রতিক্রিয়া। তাহলে দেখো যে অভিক্ষার পদগুলো হলো এখানে উদ্দীপক, আর আমরা যেটা উত্তর প্রদান করছি সেটাই হলো কি? প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়া নিয়ে আজকে মূলত আমাদের এই চ্যাপ্টারটায় আলোচনা করব। তো জেনে নেই যে প্রতিক্রিয়া কি, প্রতিক্রিয়ার সংজ্ঞাটা কি। যে
খুব সাধারণ অর্থে প্রতিক্রিয়া হলো সাড়া প্রদান। ডাকলো, তোমার মা বাবা তোমাকে ডাকলো, তুমি হলো সাড়া প্রদান। এই বাবু তুই কোথায়? কি? আমি এখানে। এই যে সাড়া প্রদান, এটাই হলো প্রতিক্রিয়া। আবার দেখো যে কোনো প্রশ্নের প্রতি লিখিত বা মৌখিক উত্তরকেও প্রতিক্রিয়া বলা যায়। আর এই সাবজেক্টের ক্ষেত্রে প্রতিক্রিয়া বলতে আমরা বুঝবো যে সুনির্দিষ্ট নিয়ম অনুসারে অভিক্ষার পদের প্রতি অভিব্যক্তির প্রকাশ। তাহলে কোনো সুনির্দিষ্ট নিয়ম অনুসারে কোনো অভিক্ষায় যে অভিক্ষা আমরা দেখব, টেস্ট বা স্কেল দেখব, সেগুলোর অ্যান্সার প্রদান করাকেই আমরা বলছি প্রতিক্রিয়া। তো ডিজাইনিং অ্যান্ড স্কোরিং রেসপন্স, দেখো যে একটি বিষয়ে ভালোভাবে তাত্ত্বিক ধারণা লাভ এবং পথ নির্মাণের পর গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিক্রিয়া গঠন। দেখো এর আগে আমরা কি করলাম? তাত্ত্বিক ধারণা লাভ করলাম, মানে সাহিত্য পর্যালোচনা করলাম, বিষয়বস্তু বিশেষজ্ঞের কাছে গিয়ে অনেক কিছু জেনে আমরা কি পথ নির্মাণ করলাম, মানে স্কেল নির্মাণ করলাম। এরপরে কিন্তু বড় কাজটাই আমাদের কি? প্রতিক্রিয়া গণনা করা। তাহলে এটা হলো কেমন করে আমরা স্কোরগুলো বা মূল্যায়নটা কি করে গণনা করব। তাহলে আমরা কি চাচ্ছি তা পাচ্ছি কিনা তা সহজে জানা যায় এই প্রতিক্রিয়া গঠনের মধ্য দিয়ে। তো এই প্রতিক্রিয়াগুলোকে 3 ভাগে ভাগ করা যায় এবং এই প্রতিক্রিয়ারও এটা হলো শ্রেণীবিভাগ। একটা হলো মুক্তপ্রাপ্ত প্রতিক্রিয়া, বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া, ধারাবাহিক প্রতিক্রিয়া। তো ইংরেজিতে এগুলো এরকম যে ওপেন এন্ডেড রেসপন্স, ক্লোজ এন্ডেড রেসপন্স, কন্টিনিউয়াস রেসপন্স। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। দেখো যে ওপেন এন্ডেড রেসপন্স গুলো, মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া কি? যে পদ বা প্রশ্নের প্রতি স্বতঃস্ফূর্তভাবে এবং সুনির্দিষ্ট নিয়ম ব্যতীত যে উত্তর প্রদান করা হয় বা করে তাই মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার কোনো পূর্বনির্ধারিত উত্তর থাকে না। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে করা যায়, কোনো নির্দিষ্ট কাঠামো কিন্তু থাকে না। যে কোনো প্রশ্ন, তুমি ওখানে যাওনি কেন, কেন ধরনের প্রশ্নগুলো সাধারণত হলো মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া। তাহলে তুমি কাজটি কি করেছো, এখানে কিন্তু অ্যান্সার কিন্তু খুব কম, হ্যাঁ বা না, তাহলে এটা কিন্তু মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া কিন্তু নয়। তাহলে যে যে প্রশ্নগুলোর অ্যান্সার হলো অনেক বড় করা যায় সেগুলোই হলো মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া, মানে এর কোনো প্রান্ত থাকে না, ইচ্ছে করলেই বাড়ানো যায়। তাহলে কি এই প্রতিক্রিয়ার কোনো পূর্বনির্ধারিত উত্তর থাকে না, অভিক্ষার্থী যে কোনো উত্তর দিতে পারে। যেমন তোমার নাম কি? আমার নাম প্রমোদ চন্দ্র সরকার, কেউ হলো রহিম, করিম, যে কেউ যে কিছু বলতে পারে। এখন দেখো আমরা পড়ি যে মুক্তপ্রান্ত প্রতিক্রিয়ার কত প্রকার? 2 প্রকার, একটা হলো কাঠামোবদ্ধ, একটা হলো অকাঠামোবদ্ধ। তো কাঠামোবদ্ধ, দেখো যে কাঠামোবদ্ধ মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া, তুমি কি খেয়েছো, এখানে দেখো যে আগে থেকে একটা হলো থাকবে খেয়েছি, খাইনি, পরে খাবো, এরকম। আর অকাঠামোবদ্ধ, এটা হলো কি? অকাঠামোবদ্ধ মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া বিবৃতিমূলক হয়ে থাকে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি ভাত খেয়েছো, বললা যে হ্যাঁ বা না। তারপরে তুমি ভাত খাও কেন, কেন ভাত খাই, এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে একই রকম হবে। তুমি রুটি খাও না কেন, এই প্রশ্নের অ্যান্সারও এক একজনের কাছে এক এক রকম হবে। তাহলে কি হলো? এই ক্ষেত্রে উত্তর কিন্তু সুনির্দিষ্ট নয়। এই হলো কাঠামোবদ্ধ এবং অকাঠামোবদ্ধ মুক্তপ্রান্ত প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য। এখন দেখো যে এই মুক্তপ্রান্ত প্রতিক্রিয়ার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। তো এর সুবিধাগুলো হলো যে পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া যায়, আসলে এতই বেশি তথ্য পাওয়া যায় যেটা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয়। গভীর ধারণা লাভ করা যায়, যে কোনো বিষয়ের সঙ্গে গভীর লাভ করার জন্য এই মুক্তিপ্রান্ত প্রতিক্রিয়া খুব জরুরি। প্রশ্ন করতেই হবে, করতে হবে, এক ক্ষেত্রে দেখা যাবে যে গভীর ধারণা লাভ করা সম্ভব, পরিষ্কার ধারণা লাভ করা সম্ভব। ফলাফল পরস্পর বিরোধী হলে আমরা মুক্তিপ্রান্ত প্রতিক্রিয়া। যে কোনো একটা গবেষণা করা হলো, বললো যে কেউ বললো রহিম ভালো ছিল, একজন বললো রহিম খারাপ ছিল, এই যে পরস্পর বিরোধী যে একটা আসলো, পরস্পর বিরোধী একটা ফলাফল আসলো, সেই ক্ষেত্রেও কোনটা সঠিক, রহিম আসলে ভালো কিনা সেটা জানার জন্য এই মুক্তপ্রান্ত হলো প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। ফলাফল বিশ্লেষণের জন্য এটা খুব ব্যাপক কাজ করে এবং ব্যাখ্যা দেওয়া যায়।
তারপরে বিভিন্ন ডেমোগ্রাফিক তথ্য সহজেই পাওয়া যায়, যেমন নাম, বয়স, বাসা কোথায়, পড়াশোনার যোগ্যতা, আর্থসামাজিক অবস্থা। এই তথ্যগুলো এর মাধ্যমে খুব সহজে তাড়াতাড়ি পাওয়া যায় এবং গুণবাচক তথ্য পাওয়া যায়। এই ক্ষেত্রে বড় একটা ভালো জায়গা হলো যে গুণবাচক তথ্য পাওয়া সম্ভব হয়। দেখো যে সুবিধা যেমন আছে, সেক্ষেত্রে এর কিছু অসুবিধাও আমরা দেখি, যে এর লিমিটেশন গুলো, সীমাবদ্ধতাগুলো হলো যে সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু অনেকগুলো অ্যান্সার প্রদান করা যায়, সেই জন্য অ্যান্সারগুলো কি সময় লেগে যায়। তারপরে শ্রেণীকরণের জটিলতা। শ্রেণীকরণ বলতে তোমরা হলো পরিসংখ্যানের টালির কথা জানো, যে এইভাবে টালি আমরা করি, যে আসলে মূলত এটা শ্রেণীকরণের জন্য। তো কোন তথ্য কত প্রকার আছে না আছে সেই হিসেব করার জন্য শ্রেণীকরণ করতে হয়, তাহলে আমরা সহজেই একটা জিনিস বুঝতে পারি। কিন্তু একই জিনিস এখানে ভিন্নভাবে আসতে পারে, সেই জন্য শ্রেণীকরণ করা কিন্তু অত সহজ ব্যাপার নয়, এটা জটিল প্রক্রিয়া। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, এটা বেশ জটিল প্রক্রিয়া। কঠোর নিয়ম কানুন, এই ক্ষেত্রে কঠোর নিয়ম কানুন থাকে, আর পরীক্ষকের পক্ষপাত থাকতে পারে। যেহেতু এটা মুক্তিপ্রান্ত, এখানে যে কোনো অ্যান্সার দিতে পারে, সেই জন্য এখানে পক্ষপাতিত্ব বোধ অবশ্যই থাকতে পারে, অথবা পরীক্ষক যখন মূল্যায়ন করতে যাবে সেখানেও পক্ষপাত থাকতে পারে। তার কারণ আমরা আমাদের মনোভাব, মূল্যবোধের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না। দেখো, এবার আমরা দেখি পদ্যপ্রান্ত প্রতিক্রিয়া কি, যে পদ বা প্রশ্নের প্রতি পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট উত্তরমালা হতে অভিক্ষেত্রীরা যে উত্তর প্রদান করে তাকে বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া বলে। তাহলে এই জায়গাতে কি উদ্দীপক মানে পদ বা প্রশ্ন দেওয়া থাকে এবং উত্তরমালা তৈরি করা থাকে। তো উত্তরমালার ক্ষেত্রে একটা সঠিক উত্তর এবং কিছু হলো ভুল উত্তর থাকে। তাহলে কি উত্তরের অপশন আগে থেকে তৈরি করা থাকে, যেমন সত্য মিথ্যার ক্ষেত্রে সত্য মিথ্যা বা হা না থাকে। তাহলে সত্য মিথ্যার ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে কয়টা সঠিক অপশন থাকে? দুইটা, একটা হ্যাঁ একটা না, সত্য বা মিথ্যা, যে কোনো একটাকে টিক চিহ্ন দিতে হয়। অথবা দেখো যে আমরা যে এমসিকিউ দিয়ে দিয়ে অভ্যস্ত, সেখানে সাধারণত থাকে ক খ গ ঘ। এই ক খ গ ঘ অপশনের মধ্যে যে কোনো একটা অপশন ঠিক হয়, আর বাকি তিনটা অপশন কি ভুল থাকে। এই ক খ গ ঘ এর বাইরে আমরা কিন্তু ইচ্ছে করলেই কোনো অ্যান্সার লিখতে পারি না বা পারবো না। সেই জন্য এটার নাম হলো কি বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া। নতুন কোনো অ্যান্সার লেখার এখানে চান্স কিন্তু নাই। এখন দেখো যে এর সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সুবিধাগুলো হলো যে প্রতিক্রিয়া সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হয়, তথ্যসমূহ সংখ্যায় প্রকাশ করা যায়, বিভিন্ন পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করা যায়। তোমরা জানো যে লিখিত পরীক্ষার খাতা কাটতে বেশি সময় লাগে, কিন্তু এমসিকিউ খাতা কাটতে খুব অল্প সময় লাগে এবং খুব সহজেই কিন্তু গবেষণা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়, যে প্রতিক্রিয়া সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হয়, তথ্যসমূহ সংখ্যায় প্রকাশ করা যায়, বিভিন্ন পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করা যায়, এই ইত্যাদি ইত্যাদি এগুলোর কিন্তু সুবিধা। তো আমরা জানি যে দেখো, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করি, তার কারণ সব দিক থেকেই, সময় বলো, অর্থ বলো, পরিশ্রম বলো, যে কোনো দিক থেকে কিন্তু খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি, ফলাফল প্রকাশ করতে পারি। এর অসুবিধা যেটা, লিমিটেশন অফ ক্লোজড এন্ডেড রেসপন্সের, যে তথ্যের সমৃদ্ধতা এবং গভীরতা কম। আর সত্যিকার অর্থে এখান থেকে সমৃদ্ধ তথ্য খুঁজে পাওয়া এবং গভীরতা বের করা কিন্তু যায় না। আসলে এই ক্ষেত্রে দ্রুত সময় বাঁচানোই কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় লক্ষ্য থেকে থাকে। এবার বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়ার আমরা প্রকারভেদগুলো জেনে নেই। তো বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া কয়েকভাবে বিভক্ত, যে দ্বিবিভক্ত প্রতিক্রিয়া, বহু নির্বাচনী অভিক্ষা, ক্ষমতা বনাম গতি অভিক্ষা, এই জিনিসগুলো। এর মধ্যে দেখো তোমরা এমসিকিউ যেটা বহু নির্বাচনী জিনিসটা তোমরা আগে থেকেই ভালো করে জানো, আমরা ছোটকাল থেকেই অভ্যস্ত। তো এবার আমরা একটু দেখে নেই। দেখো যে দ্বিবিভক্ত প্রতিক্রিয়া এক ধরনের বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া, যা সাধারণত 0 এবং 1 দিয়ে কোড করা থাকে। তাহলে কেমন এটা, যে কম্পিউটার হলো বুঝবে কি, ল্যাপটপ বুঝবে কি 0 এবং 1,
যে সত্য হলে মিথ্যা হলে 0, সত্য হলে 1, হ্যাঁ বা না। তাহলে আপনি কি ভাত খেয়েছেন শুধু হ্যাঁ বা না হয়? তাহলে এখানে 0 মানে হ্যাঁ হতে পারে, 1 মানে না হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে। মূল সমস্যাগুলো হলো যে যেখানে অপশন দুটো থাকে হ্যাঁ না, সেখানে কেউ যদি হ্যাঁ 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 দাগ দিয়েও যায় তাহলে সে হলো 100টার মধ্যে 50টা 50% প্রশ্নের উত্তর কারেক্ট করার চান্স কিন্তু থাকে। এটাই হলো দ্বিবিভক্ত প্রতিক্রিয়ার অন্যতম সমস্যা। তো দ্বিবিভক্ত প্রতিক্রিয়া দেখো যে এটাকে বেশ ভালো করা যায়, একটু উন্নত করা সম্ভব। যে আজকে আপনি কেমন অনুভব করছেন, আজকে তোমরা কেমন অনুভব করছো, এখানে হ্যাঁ বা না, যে ভালো অনুভব করছি না খারাপ অনুভব করছি, এইরকম না করে যদি আমরা 5 বিন্দুর স্কেল করলাম, বললাম যে 1 মানে হলো খুব খারাপ দিলাম, আর 2, 3, 4, 5, আর 5 মানে খুব ভালো দিলাম। তো এখন হলো আমরা করতে পারবো কি 1 থেকে 5 পর্যন্ত যে কোনোতে টিক চিহ্ন দিব। যে আজকে আমরা কেমন অনুভব করছি, যে বললাম আমি মনে করো আমি এখানে দিলাম 4 এ টিক চিহ্ন দিলাম যে আজকে আমি খুব ভালো না, মোটামুটি ভালো অনুভব করছি। অথবা এই বিন্দুগুলো যদি আমরা আরো বিন্দু বাড়াতে পারি, 1 থেকে 10 বিন্দু পর্যন্ত স্কেল আমরা করতে পারি, সেই ক্ষেত্রে আরো সুনির্দিষ্টভাবে অ্যান্সার পাওয়া সম্ভব, প্রতিক্রিয়া পাওয়া সম্ভব। এখন দেখো যে বহু নির্বাচনী অভিক্ষা আমরা করি, যে এটাও একটা দ্বিভাজিত অভিক্ষা। যে বহু নির্বাচনী অভিক্ষার দুটি প্রধান বৈশিষ্ট্য থাকে, একটা হলো বিভ্রান্তিকারক আর একটা হলো অনুমানকরণ। তো বিভ্রান্তিকারক হলো যে দেখো যে প্রশ্নগুলো আমাদের বিভ্রান্তি সৃষ্টি করে, যে ক খ গ ঘ অপশনের ক্ষেত্রে 3টা কিন্তু ভুল অ্যান্সার আর একটা হলো সঠিক অ্যান্সার। এই 3টে অ্যান্সারকেই বলছি আমরা কি বিভ্রান্তিকারক। এগুলো আমাদের কি করে বিভ্রান্ত করে, আর এগুলোতে টিক চিহ্ন মারলে আমাদের কি হয়, ভুল হয়। ওকে, তাহলে ভুল 3টে অপশনকেই আমরা বলছি বিভ্রান্তিকারক, আর একটা কি অনুমানকরণ। তো চলো আমরা দেখে নেই এখানে কি কি বিষয় আছে। তো বিভ্রান্তিকারক দেখো যে সঠিক উত্তরের সাথে বিভ্রান্তি সৃষ্টিকারী উত্তর থাকে। সঠিক উত্তর কোনটি? 7 বিয়োগ 11 সঠিক উত্তর কোনটি? 4 দেখো 18 মাইনাস 4 15। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হলো কত? -4 নাকি -4। তাহলে এই বাকি যে 3টা আছে, এই বাকি 3টাকে বলছি আমরা কি বিভ্রান্তিকারক। কারণ হঠাৎ করে দেখবা যে 7 বিয়োগ 11 মানে 4, এটা কারেক্ট অ্যান্সার হতে পারে। 7 যোগ 11 তোমরা হঠাৎ করে এগুলোতে কিন্তু টিক চিহ্ন দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে যে এগুলোতে দিলে কি হবে, ভুল উত্তর হতো। এই ভুল উত্তরগুলোকে আমরা করছি কি বিভ্রান্তি কারক। এখন বিভ্রান্তিকারক তৈরির কিছু নীতিমালা আছে, যে কিভাবে বিভ্রান্তিকারক তৈরি করতে হয়। হঠাৎ করে তৈরি করে দিলাম আর হয়ে গেল, সেটা কিন্তু আসলে নয়। দেখো যে বিশেষ করে এসএসসি এবং এসএসসি ক্ষেত্রে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, তাই না? সৃজনশীল প্রশ্নপত্র আছে না, তোমরা অবশ্যই মনে করে আসছো। এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এই নীতিমালা গ্রহণ করতে হয়। যদি নীতিমালার আদলে আমরা প্রশ্নপত্র তৈরি না করি, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ারই চান্স বেশি থাকে। দেখো যে বহুনির্বাচনী প্রশ্নের মানে এমসিকিউর ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব, সেটা যে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করবে। তাহলে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, অপ্রয়োজনীয় কিছু কিন্তু দেওয়া যাবে না। ওকে, অপশনেই হোক বা প্রশ্নেই হোক, মানে উদ্দীপকে। ওকে, উদ্দীপকে প্রশ্নটাতে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে হবে। কেমন করতে হবে? সহজ সরল ভাষায়, যত ছোট করা যায় ততই হলো ভালো। অপ্রাসঙ্গিক উপাদান মুক্ত থাকবে, যেটার প্রাসঙ্গিকতা নাই, প্রাসঙ্গিক না, সেই জিনিস এখানে রাখা যাবে না, বাদ দিয়ে প্রশ্নটা করতে হবে। প্রয়োজনীয় শব্দ থাকবে, অপ্রয়োজনীয় শব্দ এখানে থাকবে না। তার প্রশ্নগুলো কেমন হবে? ইতিবাচক প্রশ্ন হবে, নেতিবাচক প্রশ্ন যেমন না দিয়ে প্রশ্ন করা যাবে না। ওকে, এবং বলা হচ্ছে যদি না ব্যবহার করতেই হয়, তাহলে নাটাকে কি করতে হবে? অবশ্যই বড়, ফন্ট বড় এবং বোল্ড করে। আবারও বলি, দেখো হয়তোবা তোমরা অনেকেই শিক্ষকতা পেশায় চাকরি করবে এবং এই জিনিসগুলো থাকবে। যদি কোনো প্রশ্নে না লিখতেই হয়,
তাহলে নাটাই করতে হবে কি, ফন্ট 2 ফন্ট বাড়িয়ে দিতে হবে এবং এটাকে কি করতে হবে, বোল্ড করতে হবে, যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে। এমন কোনো ইঙ্গিত দেওয়া যাবে না যা সঠিক উত্তর বাছাই এবং ভুল উত্তর বাদ দিতে সাহায্য করে। তাহলে এইদিকে আমাদের কি, প্রশ্নে এমন কোনো ইঙ্গিত থাকবে না যাতে হলো পরীক্ষার্থীরা সহজেই সঠিক উত্তর বাছাই করতে পারে বা ভুল উত্তরটা বাদ দিতে পারে। নেতিবাচক ধারণা সৃষ্টি করা যাবে না। তো নেতিবাচক ধারণা যেমন এর আগে একটা তোমাদের উদাহরণ বলেছিলাম যে এমন একটা আমি প্রশ্ন দিলাম যে যে রহিম কি ঘুষ খেয়ে দুর্নীতি করে বড়লোক হয়ে গেল, পুলিশ তাকে কিছুতেই ধরলো না, কেস হলো, বেশি বেকসুর খালাস হলো। এই জিনিসটা কিন্তু একটা নেতিবাচক কিন্তু একটা ধারণা শিক্ষার্থীর মনে গেঁথে যায়, মস্তিষ্কে চলে যায়। তখন কি করবে, পড়াশোনা শেষে এরা হলো দুর্নীতি করার চেষ্টা করবে। সেই জন্য এরকম কিছু হলো খারাপ জিনিস, নেতিবাচক ধারণা সৃষ্টি করে এরকম দেওয়া যাবে না। এমনকি সকল জাতি ধর্মের দেশের প্রতি হলো যথাযথ সম্মান প্রদর্শন করে প্রশ্ন তৈরি করতে হবে। তো বহু নির্বাচনী প্রশ্নের গঠন কাঠামো ও বৈশিষ্ট্য বলি যে প্রশ্নের যে অপশনগুলো, এই অপশনের ক্ষেত্রে আমরা কেমন করে তৈরি করব। এখানেও হলো 7টা আছে, তাহলে আগে 7টা পড়লাম, এখানেও 7টা আছে। যে বিষয়বস্তু ব্যাকরণগত দিক থেকে সঠিক হবে, তাহলে বিষয়বস্তুর দিক থেকে অপশনগুলো সঠিক হবে, ব্যাকরণগত দিক থেকে অপশনগুলো সঠিক হবে। প্রশ্নের অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করে তুলবে, তাহলে এমনভাবে এখানে করতে হবে যে অসম্পূর্ণ বাক্য থাকা যাবে না, যাতে সম্পূর্ণ করে তুলতে পারে। পরীক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকতে হবে। তাহলে দেখো যে যে অপশনগুলো আমরা সঠিক অপশন বাদ দিয়েও যে বাকি আমরা 3টে অপশন নিলাম, সেই অপশনগুলো কমপক্ষে 5% করে, তাহলে 3টা ভুল আনসার 5% করে মোট 15% যেন ভুল আনসার বাছাই করে, তবেই কিন্তু এটা একটা ভালো প্রশ্ন বা পদ হবে। আর যদি মোট 5% করে যদি ভুল আনসার কেউ না দাগায় শিক্ষার্থীরা, তাহলে ভালো এবং মন্দ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য নির্ণয় করবা কেমন করে। সেই জন্য বিভ্রান্তি কারকগুলো কিন্তু বেশ শক্তিশালী হতে হবে। দেখো সংখ্যাবাচক শব্দ হলে ক্রমোন্নয়ী হতে হবে, যেমন সালগুলো। তাহলে দেখো যে একটা সাল লিখলাম 1973, তাহলে তারপর একটা মনে করে দিলাম 75, তারপর একটা দিলাম 77, তারপর একটা দিলাম ধরো যে 80। কিন্তু এগুলো এই ক্রমটা উল্টে পাল্টা করা কিছুতেই কিন্তু যাবে না, এগুলোকে অবশ্যই ক্রমিকভাবে দিতে হবে, কারণ উল্টে পাল্টা হলে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উপর চাপ তৈরি করে। তারপরে অপশনগুলোর দৈর্ঘ্য প্রায় সমান হতে হবে, অনেক সময় সমান করা সম্ভব হয় না, কিন্তু সমান রাখার চেষ্টা করতে হবে। ইনক্লুসিভ এক্সক্লুসিভ পরিহার করতে হবে। জিনিসটা হলো যে তোমার বাড়ি কোথায়, ধরলাম তোমার বাড়ি রাজশাহী শহরে। তো এরকম একটা প্রশ্ন আসলো যে রহিমের বাড়ি কোথায়, যে রহিমের বাড়ি বাংলাদেশে, রহিমের বাড়ি রাজশাহী বিভাগে, রহিমের বাড়ি রাজশাহী জেলায়, রহিমের বাড়ি রাজশাহী শহরে। এই ক্ষেত্রে কিন্তু দেখো যে প্রতিটা উত্তরেই কিন্তু সঠিক। তাহলে রহিমের বাড়ি বাংলাদেশেও সঠিক, রহিমের বাড়ি রাজশাহী বিভাগের সঠিক, রহিমের বাড়ি রাজশাহী জেলায় সঠিক, রহিমের বাড়ি রাজশাহী শহরে, এটাও কিন্তু সঠিক। তো এইরকম প্রশ্ন যখন হয় তখন আসলে মাথা কিন্তু ঘোরে কোনটা সঠিক। তো এরকম প্রশ্ন করে শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলা যাবে না। তো দেখো 7 নম্বরটা দেখো, আরো মজার ব্যাপার। আমরা এই অপশনগুলো দেখে দেখে অভ্যস্ত যে উপরের সবগুলো সঠিক বা ভুল, বা সবগুলো সঠিক নয় বা ভুল নয়, এরকম কিন্তু অপশন থাকে। ঘয়ে গিয়ে কোথায় গিয়ে থাকে, এরকম ঘয়ে গিয়ে থাকে যে উপরের 3টাই সঠিক 3টাই ভুল, এরকম এরকম প্রশ্ন কখনো কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু ভালো মানের পদ কিন্তু হয় না, এগুলো অবশ্যই বাদ দিয়ে করতে হবে। এরপরে দেখো যে অনুমানকরণ, যে বহু নির্বাচনী বা সত্য মিথ্যা অভিজ্ঞার ক্ষেত্রে একটি প্রধান সমস্যা হলো অনুমান করেই উত্তর দেওয়া যায়। একটু চিন্তা ভাবনা করে কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয়। যে সত্য মিথ্যার ক্ষেত্রে 100টা প্রশ্ন আছে, কেউ যদি শুধু সত্য সত্য সত্যগুলো দিয়ে গেল 100টারই, তাহলে দেখবা যে ওর 50টা ঠিক হবে। ওকে। আর আর দেখো দেখো যখন 4টি বিকল্প, তখন যদি যে কেউ শুধু ক দাগায়, শুধু ক, 100টা প্রশ্নের কি ক দাগাইলো,
তারপর দেখা যাবে তার হলো 25টা প্রশ্নের উত্তর সঠিক হবে। এইরকম হলো যে 3টে অপশন যেখানে আছে ক খ গ, যদি শুধু কেউ যদি খ নম্বর অপশনগুলো জায়গায় 100টা প্রশ্নই দেখা যাবে তার 33টা প্রশ্নের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এই যে অনুমান করে যে অ্যান্সার দেওয়ার যে প্রবণতা আছে সেটা হলো অনুমানকরণ। দেখো এখন বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই ব্যাপারটা কি আছে, ভুল অ্যান্সার দিলে কি হয়, ভুল অ্যান্সার দিলে কোনো কোনো ক্ষেত্রে 25 মার্ক কাটা যায়, কোথাও হলো 0.30, আর বিসিএস এর ক্ষেত্রে বা অন্য কোনো ভালো চাকরির ক্ষেত্রে 0.50 মার্ক কাটা যায়। সেই জন্য এখন হলো এই জিনিসটা করে মাইনাস মার্কিং সিস্টেম তৈরি করে অনুমানের উপর ভিত্তি করে উত্তর দেওয়ার প্রবণতা কমানো হয়েছে। তাছাড়া এরকম পাঠ ক্ষেত্রে ঢিল মেরে বা পাঠ ক্ষেত্রে কি তীর ছুঁড়ে অনেকেই হলো পাশ করে যেত। এখন আমরা জেনে নেই ক্ষমতা বনাম গতি অভিক্ষা। তোমরাও এটা দেখো যে প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছি যে ক্ষমতা অভিক্ষা এবং গতি অভিক্ষা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি প্রতিক্রিয়ার ক্ষেত্রে। দেখো যে যারা খুব দ্রুত খেলাধুলার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি একটা লক্ষ্যে পৌঁছাতে পারে তাকে পুরস্কৃত করা হয়। পরীক্ষার ক্ষেত্রেও হতে পারে যে যে হলো তাড়াতাড়ি শেষ করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা হয় যে ক্ষমতা, কার সামর্থ্য কত বেশি আছে সেটা জিনিস। তো ক্ষমতা অভিক্ষার ক্ষেত্রে ব্যক্তির মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় না, কারণ তার হলো মানসিক সামর্থ্য কত বেশি গভীর সেটা আমরা পরিমাপ করি। আর সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে ব্যক্তির মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা হয় গতি অভিক্ষার ক্ষেত্রে। এখানে কে কত দ্রুত উত্তর প্রদান করতে পারে সেই জিনিসটা গতি অভিক্ষার ক্ষেত্রে দেখা হয়। তবে প্রায় অভিক্ষায় সময়সীমা নির্দিষ্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাই থাকে। কিছু ব্যতিক্রম ব্যতীত প্রায় সকল অভিক্ষারই নির্দিষ্ট সময়ে অভিক্ষা শেষ করতে পারেন। ক্ষমতা অভিক্ষার ক্ষেত্রেও দেখা গেছে নির্দিষ্ট সময় শেষ করতে পারেন, গতি অভিক্ষার ক্ষেত্রেও দেখা গেছে নির্দিষ্ট সময় শেষ করতে পারেন। যেমন তোমাদের পরীক্ষার সময় কত, 4 ঘন্টা, তাই না? কিছু কিছু পরীক্ষার সময় যেমন 3 ঘন্টা, এর বাইরে তোমাকে কিন্তু 1 মিনিট সময়ও বেশি দেওয়া হবে না। তো দেখো যে গতি অভিক্ষার ক্ষেত্রে পদগুলো সহজ হয় আর ক্ষমতা অভিক্ষার ক্ষেত্রে পদগুলো জটিল হয়, সেই জন্য এখানে কোনো সময়সীমা থাকে না। যেমন তোমাদের বেশিরভাগ চাকরি পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই তোমাকে কি করতে হবে, প্রশ্নের অ্যান্সার হলো দিতে হবে। এটা কিন্তু এই আমাদের যে পরীক্ষাগুলো আমরা দেখি সেগুলো গতি অভিক্ষার মধ্যে কিন্তু পড়ে। ওকে, এরপরে দেখো ধারাবাহিক প্রতিক্রিয়া, যে যে স্কেলের প্রতিক্রিয়ার জন্য 2 এর অধিক বিকল্প থাকে তাদেরকে আমরা ধারাবাহিক প্রতিক্রিয়া বলছি। তো লিকার টাইপ স্কেলের এমন বৈশিষ্ট্য আছে, তোমরা লিকার টাইপ স্কেল জানো যে সম্পূর্ণ একমত, একমত, জানি না, দ্বিমত, সম্পূর্ণ দ্বিমত, এগুলো হলো লিকার টাইপ স্কেল। আর এখানে কিন্তু ধারাবাহিক প্রতিক্রিয়া আছে। প্রতিটি পদের জন্য আলাদা পরিমাপ তৈরি করতে হয় না, সাময়িকভাবে স্কোর বিবেচনা করা হয়। তো দেখো যে এখানে আসলে স্কেলটা সাময়িকভাবে বিবেচনা করে ব্যক্তির হলো যে ক্ষমতা আমরা পরিমাপ করছি সেটা হলো বলা হয়। যে ধারাবাহিক প্রতিক্রিয়া, যে আপনার সহকর্মীদের সাথে কাজ করার সময় আপনি কতটা সন্তুষ্ট, খুব সন্তুষ্ট, অসন্তুষ্ট, মাঝামাঝি, সন্তুষ্ট না খুব সন্তুষ্ট। যে যেখানে যেটাতে হলো রাজি থাকবে সেখানে, যে আমি যেমন টিক চিহ্ন দিলাম এখানে যে আমি আমার সহকর্মীদের সাথে কাজ করে সন্তুষ্ট। তো এইভাবে অনেকগুলো পদ থাকে, পদগুলোতে টিক চিহ্ন দিলেই হয়। এটাই হলো ধারাবাহিক প্রতিক্রিয়া। একটা হলো উদাহরণ। আবার দেখো যদি আরো একটা উদাহরণ বলি, যে লিকার্ট স্কেলের সত্য মিথ্যা নাই এখানে, যে কোনো বিষয়ে প্রতি মানুষের মনোভাব পরিমাপ করা হয়। আমার বন্ধুরা ভালো, এর সাথে তুমি কি করবা, হ্যাঁ আমার মতে এটা, যদি এটা হয় আমার বন্ধুরা খুব খারাপ, আমি অসমর্থন করি। ওকে, আমি এখানে যে কেউ যেখানে হলো টিক চিহ্ন দিতে পারি। ওকে, দেখো সচিত্র প্রতিক্রিয়া। তো অনেক সময় ভাষাগত প্রতিক্রিয়ায় অনেক কিছু হলো বুঝতে পারে না, অনেক কিছু বোঝা যায় না, আসলে পদগুলো বা অভিক্ষাগুলো বেশ কঠিন হয়ে থাকে। সেই জন্য যাদের ভাষাগত এবং মৌখিক দক্ষতা কম থাকে তাদের জন্য এমন পদ্ধতি ব্যবহার করতে হয়। যেমন
অনলাইনে ক্লাস করতে কেমন লাগে তোমাদেরকে বললাম। এই যে ক্লাসটা যে করছো অনলাইনে ক্লাস করতে কেমন লাগে, তাহলে তুমি এটা 1 2 3 4 5 এই পাঁচটার ক্ষেত্রে তুমি করতে পারো। তুমি সহজেই বুঝবে যে দেখো যে এটা হলো কি গুমরাহ মুখ, এটা একটু গুমরাহ মুখ, আর এটা হলো কি মাঝেরটা সাধারণ, আর এটা কি একটু আর আর ডান পাশেরটা দেখো, সবার ডান পাশেরটা কি মুখের সাইজটা এরকম। তাহলে অনলাইনে ক্লাস করতে কেমন লাগে, মনে করো যে আমি হলে টিক চিহ্ন দিতাম এখানে, কেউ কেউ যে কোনোখানেই হলো টিক চিহ্ন দিতে পারবে। ওকে, আত্মবোধক বনাম আদর্শ সূচক স্কেল। দেখো যে আমরা সাধারণত যে স্কেলগুলো আলোচনা করছি সেগুলো সবগুলোই ছিল আদর্শ সূচক স্কেল। এগুলো সবার জন্য সমান হয়, কারোর জন্য কম বেশি করে তৈরি করা হয় না। তো কিন্তু আত্মবোধক স্কেল সবার জন্য আলাদা আলাদা স্কেল থাকে। এখানে হলো ব্যক্তির যে আমাদের বৈশিষ্ট্যগুলো যে ভিন্ন ভিন্ন আছে বা ব্যক্তি পছন্দ করে কোনো কিছু নিতে পারে, এর মাধ্যমে আলাদা আলাদা ব্যক্তির প্রভাব নির্ণয় করা সম্ভব হয়। তাহলে কি আমরা বুঝলাম যে আমরা যে স্কুলগুলো সাধারণত দেখে থাকি তার 99% স্কুলগুলো হলো কি আদর্শ সূচক, এবং কিছু কিছু স্কেল আছে সেটা হলো কি আত্মবোধক। তো এখানে হলো ব্যক্তি পার্থক্যকে গুরুত্ব প্রদান করা হয়। এবার পার্থক্য স্কোর দেখো যে গবেষক একই অর্থের দুটি ভিন্ন গঠনের পদ উপস্থাপন করে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেন। তাহলে সত্যিকার অর্থে পদ দুটো একই কিন্তু গঠন ভিন্ন, অর্থ কিন্তু একই। যেমন এখানে যে আপনার প্রতিষ্ঠানের কর্মীরা কতটা স্বাধীনভাবে কাজ করে, প্রথম প্রশ্ন করলো তোমাকে, তুমি একটা প্রতিষ্ঠানের হলো প্রধান ম্যানেজার, আবার হলো আপনার প্রতিষ্ঠানের কর্মীদের আপনি কতটা স্বাধীনতা দিবেন। উপরের এবং নিচের বাক্য কিন্তু একই। দেখা যাবে তুমি যখন 1 থেকে 5-এর স্কেলে উত্তর দিবা তখন দেখবে যে একই উত্তর তুমি নাও দিতে পারো। তখন এই যে পার্থক্যটা হলো, পার্থক্যের উপর ভিত্তি করেও কিন্তু এই অভিক্ষার স্কোর বের করা যায়। এবার দেখো পরিবর্তিত স্কোর। তো খুব স্বাভাবিকভাবে একই ব্যক্তির উপর সময়ের পরিবর্তনে যদি আমরা বারবার প্রয়োগ করি কিছু না কিছু হলে স্কোর পরিবর্তন হবেই। তো এই জিনিসটাকে বলছি আমরা পরিবর্তিত স্কোর। এটা সময়ের পরিবর্তনে হতে পারে, শিক্ষণের পরিবর্তনেও কিন্তু এটা কিন্তু হতে পারে, এর মাধ্যমেও হলো আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি। তবে আগেরটার এবং এই পরিবর্তিত স্কোরের রিয়াবিলিটি ভ্যালিডিটি অনেক হলো কম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পড়াশোনা শেষ করেছি। এটা একটা ছোট চ্যাপ্টার ছিল, কিন্তু আমরা মূল বিষয়গুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো যে প্রতিক্রিয়া কি ছিল, যে সাধারণভাবে কোনো কিছুর প্রতি সাড়া প্রদানকে প্রতিক্রিয়া বলে, তবে মনোবিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়ম অনুসারে অভিক্ষের প্রতি সাড়া প্রদানকে প্রতিক্রিয়া বলে। প্রতিক্রিয়া কয় প্রকার? 3 প্রকার ছিল: বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া, ধারাবাহিক প্রতিক্রিয়া, আরেকটা ছিল মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া। মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া কি? যে পদের প্রতি কোনো পার্থক্যের স্বতঃস্ফূর্ত এবং সুনির্দিষ্ট নিয়ম ব্যতীত প্রতিক্রিয়াকে মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া বলে। দেখো মুক্তপ্রান্ত প্রতিক্রিয়ার সুবিধাগুলো কি? পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া যায়, নতুন তথ্য বিনিময়ে সাহায্য করে, তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায়, বিভিন্ন চলক বিশ্লেষণে কার্যকর ভূমিকা পালন করে। মুক্তপ্রান্ত প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা কি? এটা হলো সময় সাপেক্ষ, তথ্য শ্রেণীবদ্ধ করা যায় না, বিশ্লেষণ তুলনামূলক কঠিন। দেখো মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া কয় প্রকার? এটা ছিল 2 প্রকার: কাঠামোবদ্ধ এবং অকাঠামোবদ্ধ। কাঠামোবদ্ধ প্রতিক্রিয়া কি? যে কাঠামোবদ্ধ মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে এবং নির্দিষ্ট পরিমাণ উত্তরের অপশন থাকে। আর অকাঠামোবদ্ধ প্রতিক্রিয়া কি? অকাঠামোবদ্ধ মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া একটু বিস্তৃত বা বিবৃতিমূলক হয়ে থাকে। বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া কি? যে কোনো পদের জন্য সুনির্দিষ্ট উত্তরমালা থেকে অভিক্ষেপীরা যে উত্তর প্রদান করে তাকে বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া বলে। এখানে কিন্তু অপশনগুলো একবারে নির্দিষ্ট থাকে। বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়ার সুবিধাগুলো কি? সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্যসমূহ সংখ্যা এবং গ্রাফে প্রকাশ করা যায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যানিক কৌশল প্রয়োগ করা যায়। বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়ার অসুবিধা কি? প্রধান অসুবিধা হলো তথ্যের সমৃদ্ধতা এবং গভীরতা কম। বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া কত প্রকার ও কি কি? যে বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া প্রধানত 3 প্রকার: দ্বিবিভক্তি প্রতিক্রিয়া, বহুনির্বাচনী প্রতিক্রিয়া, ক্ষমতা বনাম গতি অভিক্ষা।
দেখো যে দ্বিবিভক্ত প্রতিক্রিয়া কি, যে দ্বিবিভক্ত প্রতিক্রিয়া এক ধরনের বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া যা সাধারণত ভুল সূত্র নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, যা সাধারণত 0 এবং 1 দিয়ে কোড করা হয়ে থাকে। এবার আমরা জানবো যে বহু নির্বাচনী অভিক্ষা কি। যে বহু নির্বাচনী অভিক্ষা প্রায় দ্বিবিভাজন প্রতিক্রিয়ার মতোই, কিন্তু এখানে 2 এর চেয়ে বেশি পদ থেকে উত্তর বেছে নিতে হয়। তাহলে এটাও একটা দ্বিবিভাজীয় প্রতিক্রিয়ার মতো, কিন্তু এখানে অপশন সংখ্যা কি থাকে, বেশি থাকে। বিভ্রান্তিকারক তৈরি নীতিমালা কি, নীতিমালাগুলো অনেক ছিল, তো ওগুলো আর বলতে যাচ্ছি না, আরেকবার তোমরা ব্যাকে গিয়ে দেখে নিবা। বিভ্রান্তিকারক কি, যে বিভ্রান্তিকারক হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষায় প্রদত্ত পদসমূহ যা সাধারণত উত্তরে সমগুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং ওগুলোতে টিক চিহ্ন মারলে কি ভুল বলে গণ্য হয়। বহু নির্বাচনী অভিক্ষার প্রধান বৈশিষ্ট্য কয়টি ও কি কি? এর হলো 2টা বৈশিষ্ট্য ছিল, একটা নাম ছিল বিভ্রান্তিকারক আর একটা নাম ছিল অনুমানকরণ। ওকে। ক্ষমতা বনাম গতি অভিক্ষা কি, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত পার্থক্য পরিমাপ করা হয় ক্ষমতা বনাম গতি অভিক্ষার মাধ্যমে। তাহলে ক্ষমতাতে হলো নির্দিষ্ট সময় দেওয়া থাকে না, আর গতি অভিক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। বর্জনকৃত পথ কি, যে বর্জনকৃত পথ হলো যেগুলো প্রতিক্রিয়াকারী বাদ দিয়ে যায়, উত্তর করা বাকি থাকে। ধারাবাহিক প্রতিক্রিয়া কি, যে স্কেলে প্রতিক্রিয়ার জন্য 2 এর বেশি বিকল্প থাকে তাকে ধারাবাহিক প্রতিক্রিয়া বলে। ধারাবাহিক প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সমষ্টিগত রেটিং স্কেল, বা আমরা বুঝেছি লিকার টাইপ স্কেল। এখানে অপশনগুলো 5 থেকে 10টা পর্যন্ত থাকতে পারে। সমষ্টিগত রেটিং স্কেলের বৈশিষ্ট্য কয়টি ও কি কি? যে সমষ্টিগত রেটিং স্কেলের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে প্রতিপদের স্প্রিং করার জন্য আলাদা পরিমাপ তৈরি করতে হয় না। ওকে, খুব সহজে অভিক্ষা অংশগ্রহণী মানুষের মনোভাব বের করা যায়, আর একসাথে এখানে স্প্রিংগুলো যোগ করা যায়। লিকার্ট স্কেল কি, লিকার্ট দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষেত্রে বিপ্লব ঘটান। 1932 সালে লিকার্ট তার প্রতিক্রিয়ায় স্কেলিং প্রকাশ করেন, যা 5টি বিভাগে পৃথক পৃথক পদের তুলনা করা যায়, আলাদাভাবে তুলনা করা যায়। দেখো ভিজুয়াল অ্যানালগ স্কেল কি, সচিত্র প্রতিক্রিয়া কি, যাদের ভাষাগত দক্ষতা কম তাদের জন্য ব্যবহার করা হয় সচিত্র উপস্থাপন প্রতিক্রিয়া পদ্ধতি। আত্মবোধক স্কেল কি, যে আত্মবোধক স্কেলে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা স্কেল থাকে। সকলের জন্য ব্যবহার করে উপযোগী স্কেল কি, পার্থক্য স্কোর কি, পার্থক্য স্কোর অসুবিধা কোথায়, পরিবর্তিত স্কোর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শেষ করে ফেলছি। যে আমরা আরেকবার দেখে নিই, যে প্রতিক্রিয়ার সংজ্ঞা জেনেছিলাম, প্রতিক্রিয়ার নকশায়ন এবং গণনা শিখেছিলাম, মুক্তপ্রান্ত প্রতিক্রিয়া, বদ্ধপ্রান্ত প্রতিক্রিয়া, ধারাবাহিক প্রতিক্রিয়া কি, এগুলো আমরা জেনেছিলাম। শেষে জেনেছিলাম আত্মবোধক ও আত্মসূচক স্কেল, পার্থক্য এবং পরিবর্তিত স্কোর। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো প্রশ্ন থাকলে তোমরা মেলের মাধ্যমে আমাকে করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব, অথবা জাতীয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনোভাবে যদি আমাদেরকে বলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এই জায়গা থেকে বই পড়তে পারো, এবং তার চেয়ে আমি মনে করি ইন্টারনেটে সার্চ করে তোমরা পড়াশোনা করতে পারো। ইন্টারনেট এখন জ্ঞানের জগতের বড় একটা মাধ্যম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ থেকে আমার সাথে ছিলা, ক্লাস করেছো, আমাকে সাপোর্ট দিয়েছো, তো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেখানেই থাকো ভালো থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, বাই বাই।